আসসালামু আলাইকুম এসএসসি এবং এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সবার একটা খুবই সাধারণ প্রশ্ন থাকে যে বাংলা প্রথম পত্রে ভাইয়া লিখে শেষ করতে পারি না, লিখলে নম্বর আসে না, কি লিখলে বা কিভাবে লিখলে যে নম্বর পাবো তাও জানি না। খুব সহজে তোমাদের সাথে 6টা বিষয় আমি শেয়ার করব। এই 6টা শর্ত যদি তুমি মেনে চলো, তুমি যদি চেষ্টা করো, সৃষ্টিকর্তা যদি সহায় হয়, তুমি অবশ্যই বাংলা প্রথম পত্রে সর্বোচ্চ নম্বর পেতে পারো ইনশাআল্লাহ। প্রথমে আসে হচ্ছে আমাদের সময়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এসএসসি এবং এইচএসসি দুই শ্রেণী সময় পাবে একই লিখিত অংশের জন্য। এমসিকিউতে আমাদের কত? 30 মিনিট। তারপরে বাকি আড়াই ঘন্টা মানে হচ্ছে তোমার 1 ঘন্টা মানে 150 মিনিট আর কি। তো এই 150 মিনিট আমরা কিভাবে ব্যবহার করব সেই সম্পর্কে চলো হচ্ছে আমরা একটু চিন্তা করি। এই 150 মিনিটের মধ্যে আমরা 10 মিনিটকে বিয়োগ দিয়ে দিব, তাহলে আমাদের থাকবে হচ্ছে 140 মিনিট। এখন এই 140 মিনিট থাকবে বুঝলাম, কিন্তু ভাইয়া 10 মিনিট কেন বিয়োগ করলাম? 10 মিনিট বিয়োগ করার পিছনে কারণ হচ্ছে তুমি কিন্তু পরীক্ষার হলে শুধুমাত্র লেখো না, তুমি কয়েকটা জিনিস করো। তুমি প্রশ্নটা প্রথমে ভালো মতো পড়ো। তুমি অনেক সময় তোমার আশেপাশের পরীক্ষার্থী বা সহপাঠী এদের সাথে বিভিন্ন কাজে কথা বলো, অনৈতিক কাজ তোমরা হচ্ছে ইগনোর করবা। বা নর্মালি কিন্তু স্কেলটা দে, কলম শেষ হয়ে গেছে, পানি আছে, এগুলা করতে করতে কিন্তু সময় যায়। 3 নাম্বার হচ্ছে তোমাকে কয়টা জায়গায় তোমার হচ্ছে কাজ আছে, যেমন হচ্ছে তোমার হাজিরা খাতা বা হাজিরা শিট আসবে। এই হাজিরা শিটের মধ্যে তোমার সাইন দিতে হবে, বা হচ্ছে প্রক্রিয়াটা আমার সঠিক মনে নাই, এবার তোমার কিছু একটা করতে হয়, হ্যাঁ সাইন দেওয়া লাগে। তারপরে হচ্ছে তোমার খাতা হচ্ছে চেক করতে আসবে, তোমার খাতায় সিগনেচার করবে টিচার। তোমার এক্সট্রা শিট নেওয়া লাগতে পারে, এক্সট্রা শিটগুলো আবার তোমার সেলাই করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ওয়াশরুমে যাওয়া লাগতে পারে, পানি খাওয়া লাগতে পারে, বা একটু নার্ভাস লাগতে পারে। বিভিন্ন রিজনে কিন্তু তোমার 10 মিনিট প্রতিটা পরীক্ষাতেই চলে যায়। এগুলো কিন্তু কমন জিনিস, এগুলো আনকমন কিছু কিন্তু আমি বলি নাই। তার মানে তোমার 10 মিনিট অলরেডি নাই, তোমার আছে হচ্ছে 140 মিনিট। এখন এই 140 মিনিটে আমরা 60টা প্রশ্নের উত্তর করব। কয়টা? 60টা প্রশ্নের উত্তর করব। কয়টা প্রশ্নের উত্তর করব? 7টা প্রশ্নের উত্তর করব। হ্যাঁ, প্রতিটা প্রশ্নের জন্য আমরা সময় নিব 20 মিনিট, কথা বুঝো? প্রতিটা প্রশ্নের জন্য সময় নিব 20 মিনিট। 20 মিনিটের বাইরে 1 সেকেন্ডও আমরা নিব না। যদি এই রুল ফলো করতে পারো, যদি এই শর্ত ফলো করতে পারো, তাহলে তুমি এসএসসি এইচএসসি দুই পরীক্ষায় একদম লিখিত অংশে সবকিছু লিখে শেষ করে দিয়ে আসতে পারবা। যদি তুমি প্রথমে মনে করো প্রথম সৃজনশীলটা আমি 30 মিনিটে লিখি, পরেরটা আমি 25 মিনিটে লিখি, তুমি ওই জায়গাতেই ফ্লপ খেয়ে গেছো। তুমি শেষের 2-3টা সৃজনশীলের জন্য মানে তুমি সময়ই পাবা না, খুবই বাজে লেখা হবে। এই লাস্টের গুলোতে কিন্তু আমাদের অনেক সময় যায়। প্রতিটা প্রশ্নের জন্য আমি 20 মিনিট সময় নিব। কেন বললাম? কারণ যারা এইচএসসিতে আছো, তোমাদের কিন্তু 60টা সৃজনশীল লিখতে হবে, রাইট? তো এই 60টা সৃজনশীল তোমরা লিখবা হচ্ছে প্রতিটা 20 মিনিট করে, 140 মিনিট। যারা এসএসসি লেভেলে আছো তাদের সৃজনশীল লিখতে হবে কয়টা? এসএসসি লেভেলে আমাদের সিকিউ লিখতে হবে বা সৃজনশীল লিখতে হবে কয়টা? 5টা। 5টার জন্য 20 মিনিট করে আমরা নিব হচ্ছে 100 মিনিট। কত? 100 মিনিট। আর দুইটা কি? দুইটা হচ্ছে তোমার বর্ণনামূলক প্রশ্ন। বর্ণনামূলক প্রশ্ন কয়টা? দুইটা। এই দুইটার জন্য আমরা 20 মিনিট করে নিব। টোটাল কত? তোমার 40 মিনিট হয়ে গেল। 100 মিনিট আর 40 মিনিট, 140 মিনিট। মানে বর্ণনামূলক প্রশ্ন বলো আর সৃজনশীল প্রশ্ন বলো, বোথ কেসে তোমাকে সময় নিতে হবে 20 মিনিট করে। এখন এখানে আমি সময়টা ভাগ করবো কিভাবে? চলো একটু চিন্তা করি। এই জায়গাতে কতে তুমি সময় নিবা 2 মিনিট, কতে সময় নিবা 2 মিনিট, খতে সময় নিবা 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট, 4 মিনিট নেওয়া ভালো। গতে তুমি সময় নিবা হচ্ছে 6 মিনিট, আর ঘতে তুমি সময় নিবা হচ্ছে 7 থেকে 8 মিনিট। বুঝতে পারছো? অনেক সময় দেখা যায় গতে সময় একটু বেশি পড়ে যায়। এটা ফলো করতে হবে, এই স্ট্রাকচারটা ফলো করলে তোমার জন্য ভালো। এই স্ট্রাকচার ফলো করলে তুমি পারবা, না হলে তোমার সমস্যা হয়ে যাবে, টাইম ম্যানেজমেন্ট করতে তোমার সমস্যা হয়ে যাবে। তার মানে আমরা ইন টোটাল 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, 6 মিনিট 12 মিনিট, আর 8 মিনিট 20 মিনিট, এভাবে হচ্ছে ভাগ করব। ওকে? আর বর্ণনামূলক প্রশ্নের ক্ষেত্রে, বর্ণনামূলক প্রশ্নতে তোমরা যেটা করবা এসএসসি লেভেলে, এইচএসসি তে এটা লাগবে না, জানা লাগবে না। তোমরা কতে রাখবা হচ্ছে 7 মিনিট, 7 মিনিট কি বা 6 মিনিট, ঠিক আছে। আর খ এর জন্য তুমি রাখবা হচ্ছে 13 থেকে 14 মিনিট। কেন এরকম ধরে ধরে দিলাম?
কেন এরকম ধরে ধরে বলতেছি, কারণ তোমরা এর পরের প্রশ্নতেই হচ্ছে এটা জিজ্ঞেস করবা যে ভাইয়া 2 নম্বরে যেটা আমরা ফলো করবো কতটুকু লিখবো। দেখো তোমার কোনো সঠিক মানে মাত্রা নাই এতটুকু লিখতে হবে, কারণ দেখো তোমার হাতের লেখা এক এক রকম হতে পারে, তোমার স্পিড এক এক রকম হতে পারে, হাতের লেখার সাইজ এক এক রকম হতে পারে। তো সেই অনুযায়ী 2 পেজে লেখো বা 3 পেজে লেখো, এটা বলে দেওয়া যায় না বা উচিত না শিক্ষক হিসেবে। ঠিক আছে, তো এখন আমরা কি করতে পারি, 20 মিনিটে তুমি একটা সৃজনশীল যতটুকু লেখা পসিবল ততটুকু লেখো, এর বেশি লেখো না। কখনোই তুমি কতটুকু লিখছো তা দিয়ে জাজ করো না, তোমার হাতে সময় কতটুকু আছে তার উপর ডিপেন্ড করে। তোমার হাতে সময় আছে এমনিতে 2.5 ঘন্টা, কিন্তু তুমি 2.5 ঘন্টা ধরে যদি 1 ঘন্টায় 2টা সৃজনশীল অ্যান্সার করো তাহলে হবে? হবে না। তো তোমার 20 মিনিটে তুমি যতটুকু লিখতে পারো, 2 মিনিটে তুমি জ্ঞানমূলকের জন্য 2 মিনিট লাগেও না। তুমি প্রথম 6 মিনিটে খেয়াল করো, প্রথম 6 মিনিটে তুমি ক খ শেষ করো না, প্রথম 6 মিনিটে ক এবং খ শেষ করে দাও, তাহলে তোমার হাতে সময় থাকে। এটা খুব স্ট্রিক্টলি ফলো করতে পারো, স্ট্রিক্টলি ফলো করলে তোমাদের লাভ হবে। কারণ কি, তোমরা যদি এটা জাস্ট চিন্তা করে যাও হবে না। তোমাদের স্কুলে মডেল টেস্ট হবে না, একটা বা দুইটা, এই মডেল টেস্টগুলো আমি বলবো যে ভালো মতো দাও, অনেক সময় পাবা। ঠিক আছে, এনজয় করার, পরীক্ষার হলে বসে এনজয় করার কিছু নাই। তুমি মডেল টেস্টগুলো ভালো মতো দাও এবং মডেল টেস্টগুলোতে তুমি এই সময়টা প্র্যাকটিস করে যাও। এই সময়টা প্র্যাকটিস করে না গেলে তুমি পরীক্ষার হলে এসএসসি বা এইচএসসিতে গিয়ে তুমি এই সময় ফলো করতে পারবা না। তোমার নিজের আগে প্র্যাকটিস থাকা লাগবে, কথাগুলো একটু মাথায় রাখো। বুঝতে পারছো? তো কতটুকু লিখবো, 20 মিনিটে যতটুকু লেখা যায়, মানে প্রথম 6 মিনিটে ক খ যতটুকু লেখা যায়, ক তো আর স্ট্রাকচার মানে মাত্রা নাই, খ যতটুকু লেখা যায় প্রথম 6 মিনিটে ক সহ, গ হচ্ছে 6 মিনিটে যতটুকু লেখা যায় বা 7 মিনিটে যতটুকু লেখা যায়, ঘ হচ্ছে বাকিটুকু সময় যতটুকু লেখা যায়। আমি সময় ফলো করে লিখবো। আমি মানে আমার 1.5 পেজ হয় নাই, আমার 2 পেজ হয় নাই, আমার 3 পেজ হয় নাই, এই চিন্তা করে লেখা যাবে না। এই চিন্তা এখনই বাদ দিয়ে দাও, কতটুকু লিখবো। এখন আসে হচ্ছে আমাদের ভাইয়া সময়টা আসলে আমি গুনবো কিভাবে, কারণ আপনি যে কাজগুলো বলছেন এগুলো তো আমরা একসাথে করি না। আমার হয়তো 2 ঘন্টা পরে ওয়াশরুম চাপছে, বা আমার হয়তো 1 ঘন্টা পরে পানি খেতে মন চাইলো, বা 2টা সৃজনশীল লেখার পর আমি একটু বসছি, টায়ার্ড হয়ে গেছি। তো এগুলো তো মাঝে মাঝে হয়, আমি কিভাবে এটাকে ট্র্যাক রাখবো? তো সেই জন্য তুমি যেভাবে ট্র্যাক রাখতে পারো, তুমি তো ফার্স্টে কোশ্চেনটা পেয়ে প্রশ্নটা পড়বা না, কোশ্চেনটা পড়বা। তো এটা আমি যেটা দেখতাম, শেষের দিকে সময় একটু কম হবেই স্বাভাবিক, তুমি চাইলেও 2-3 মিনিটের হিসাব মিলাইতে পারবা না। শেষের সৃজনশীলটার জন্য তোমার কাছে 16-17 মিনিট বা 15 মিনিট টাইম থাকতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সবচাইতে বুদ্ধিমানের কাজ হচ্ছে শুরুর দিক থেকে সময়টা ফলো করা এবং প্রথম 2টা সৃজনশীল, বা প্রথম দেখো তুমি এমনি চিন্তা করবা যে তোমার 4টা সৃজনশীল লিখতে হবে, রাইট? সরি 7টা লিখতে হবে। তো তুমি প্রথম 4টা 1.5 ঘন্টায় শেষ করতে পারতেছো কিনা দেখো, প্রথম 4টা 1.5 ঘন্টার মধ্যে লিখে শেষ করতে পারতেছো কিনা দেখো, তাহলে কিন্তু তোমার একটা কনফিডেন্স চলে আসে। কারণ কি, 1.5 ঘন্টায় 4টা শেষ, 1 ঘন্টায় 3টা লেখা লাগবে, হাতের স্পিডও হয়ে গেছে, এখন ধুমায় লিখবো। হয় কি না? হয়। আর এসএসসি যারা, তারা হচ্ছে এরকম, ধরো তোমার 1.5 ঘন্টায় তোমার 4টা সৃজনশীল লেখা হয়ে গেছে, তোমার হাতে 1 ঘন্টা সময় আছে, তুমি ওই 1 ঘন্টার মধ্যে একটা সৃজনশীল উত্তর করো এবং মনের মাধুরী মিশায় বাকি 2টা বর্ণনামূলক প্রশ্নের উত্তর করবা। 1.5 ঘন্টা দেখবা যে 1.5 ঘন্টায় 4টা হয়েছে কিনা, তোমার টার্গেটই থাকবে এটা, যে আমার 1.5 ঘন্টায় 4টা সৃজনশীল লেখা শেষ হচ্ছে কিনা। মন চাবে যে এটা ভালো পারি, অনেক সুন্দর করে লিখি, হ্যাঁ প্রথম 2টা সৃজনশীল লেখো না একটু সুন্দর করে, সমস্যা নাই, হ্যাঁ সময় একটু বেশি নিয়ে লেখো। তো এত অনেক বেশি সময় নিয়ে ফেললে আবার সমস্যা, কারণ যখন তুমি দেখবা যে তোমার হাতে 55 মিনিট, ইভেন 58 মিনিট টাইম আছে 3টা সৃজনশীল লেখার জন্য, তুমি যখন এটা খেয়াল করবা তোমার মাথায় প্রেসার ঢুকবে, তুমি টেনশনে পড়ে যাবা। এটা করো না। সময় খুবই ক্রুশিয়াল জিনিস ভাইয়া, সময় খুবই ক্রুশিয়াল জিনিস, সময় নিয়ে হেলাফেলা করা যাবে না। দেখো তারপর হাতের লেখা, ভাইয়া হাতের লেখা খারাপ, কি করব? নাম্বার কি কম আসবে? এটা সত্যি কথা যে হাতের লেখা ভালো না হলে এসএসসি বা বোর্ড পরীক্ষায় নম্বর একটু কম আসে, এটা সত্যি কথা, এটা ডিনাই করার কোনো ওয়ে নেই। আমাদের দেশে সিস্টেমই এরকম খাতা দেখার। বুঝতে পারছো? তোমার বন্ধু, তুমি ভালো কথা লিখছো, সে উঙ্গা বুঙ্গা লিখে দিয়ে আসছে পরীক্ষার হলে গিয়ে, তুমি দেখছো, তুমি জানো যে উল্টাপাল্টা লিখছে, কিন্তু ওর হাতের লেখা ভালো, তোমারটা খারাপ, ও A+ পাবে, তুমি নাও পাইতে পারো। কিচ্ছু করার নেই, বাংলাদেশ দেশটাই খারাপ, দেশটাই এরকম, কিছুই করার নেই আমাদের। ওকে। আর এখানে আসলে টিচারদের অনেক দোষ দিয়ে লাভ নেই, কারণ তাদেরকে অনেক খাতা দেওয়া হয় একসাথে কম সময়ের মধ্যে দেখে দেওয়ার জন্য, তো তারাও হচ্ছে অত কুলাইতে পারে না। তো এখন আদতে কি হয়, আমি তো আর খাতা দেখি নাই, আমার খাতা দেখার যোগ্যতাও হয় নাই, তো আমি জানি না। আমি যদি দেখতাম কি হয় তাহলে বলতে পারতাম পুঙ্খানুপুঙ্খভাবে। তো এখন হাতের লেখা খারাপ হলে কি করব? দেখো আমার হাতের লেখা যথেষ্ট বাজে, তোমাদেরকে অভয় দেই,
আমি যদি এই হাতের লেখা নিয়ে স্কুল পার করে A+ পেয়ে কলেজ পার করে, ঠিক আছে, স্কুলে 8-এ বৃত্তি পেয়ে কলেজ পার করে স্কুল পার করে ভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে 4 বছর পড়ে ফেলতে পারি এই হাতের লেখা নিয়ে, তো তুমি খারাপ হাতের লেখা নিয়ে পিছে থাকবা না, বুঝছো? পিছায় তুমি থাকবা না। তোমার ভাইয়া পারছে, আমি পারছি, তোমরাও পারবা ইনশাআল্লাহ। ওকে, তো হাতের লেখা খারাপ হলে এখন স্ট্র্যাটেজিক্যালি কি করা যায়? আমি তোমাদের বলবো প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট। কি ইম্পর্টেন্ট? প্রেজেন্টেশনটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। ওকে, তো এই প্রেজেন্টেশনটা কেন ইম্পর্টেন্ট আমি বলতেছি। দেখো, এই প্রেজেন্টেশনই বলে দেয় তুমি আসলে কিরকম ভাবে হচ্ছে মানে নাম্বারটা পাবা। কেমন? ধরো তোমার হাতের লেখা খারাপ তুমি জানো, বাট তুমি খাতায় কয়টা জিনিস কইরো, কয়টা জিনিস কইরো না। সেই কয়টা জিনিস কি? কয়টা জিনিস হচ্ছে তুমি লাইনগুলাকে স্ট্রেইট রাখো। লাইনগুলাকে স্ট্রেইট রাখো, এটা হচ্ছে প্রথম কথা। লাইনগুলাকে স্ট্রেইট রাখো। ভাইয়া লাইন আমি স্ট্রেইট রাখতে পারি না, মানে আমার হাতের লেখা এখান থেকে শুরু করে এই জায়গায় এসে শেষ হয়। তো সেক্ষেত্রে কি করবা? উপরে একটা স্কেল দিয়ে নিবা, খাতার উপরে ছোটবেলায় শিখাইছে না, স্কেলের নিচে নিচে লিখবা, তাহলে প্রথম লাইনটা সোজা হবে। তারপর প্রথম লাইনের নিচে বাকি লেখাগুলো লিখবা একটা পেজের। আমি এগুলা করতাম, আমার লাইন বাঁকা হইতো আমার লাইন। তাই লাইন ঠিক রাখতে হবে এক। দ্বিতীয়ত ধরো হচ্ছে তুমি একটা ভুল করে ফেলছো, ধরো XYZ ভুল করছো লিখতে, XYB হওয়ার কথা। তো তুমি এমন করো না, এটা এমন করো না, এই যে এমন করো না, এটা দেখতে বাজে লাগে খাতার মধ্যে। সুন্দর মতো একটা টান দিয়ে লিখে দাও, মানে একটা টান দিয়ে তোমার হচ্ছে কেটে দাও। উপরে লিখতে হবে, উপরে সুন্দর মতো হচ্ছে একটু অ্যারো দিয়ে লিখে দাও না, সমস্যা কি? ঘিঞ্জি করো না, জগা খিচুড়ি করো না, দেখতে দৃষ্টিকত লাগে। অনেক সময় দেখবা কি তুমি অনেক সুন্দর করে লিখছো, বাট এক জায়গায় তোমার হাতের লেখা এতই ভালো, কিন্তু এক জায়গায় এমন 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 করে রাখছো, খুবই বাজে লাগে। কুরুচিপূর্ণ কাজ, এগুলো করা যাবে না। টিচার দেখে নিবে, তুমি এক টানে কাটলেও দেখবে, তুমি হালকা করে কাটলেও দেখবে, তুমি মোটা করে কাটলেও দেখবে। তো হালকা করে কাটাটাই বেটার। খাতা পরিপাটি রাখতে হবে। তুমি প্যারা প্যারা করে লেখো। প্রেজেন্টেশন খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই কিন্তু দুনিয়ার মানুষ যাই বলুক না কেন সবার আগে তোমার চেহারা দেখবে। চেহারা সুন্দর হওয়া লাগবে এরকম না, তোমার ড্রেস পরিপাটি কিনা, তোমার চুল দাড়ি ঠিক মতো আছে কিনা। আমার নাই যদিও, ডোন্ট জাজ মি। তো এগুলা দেখবে হচ্ছে সবার আগে। তোমার মুখের কথা শোনার আগেও তোমার চেহারা দেখে, তোমার যোগ্যতা যাচাই করার আগেই হচ্ছে মানুষ চেহারা দেখে। মানুষ বলে না ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার, বাট মানুষ মানে কভার দেখবে আগে। সেরকম মানে একটা টিচার যখন তোমার খাতা খুলে বসছে 200-300 খাতা তার সামনে, সে সবার আগে দেখবে তোমার খাতা পরিপাটি কিনা। তোমার খাতা যদি পরিপাটি হয়, প্রেজেন্টেশন যদি সুন্দর হয়, যদি দেখে যে লাইনগুলো স্ট্রেট আছে, হাতের লেখা যেমনই হোক না কেন কাটাকাটি করো নাই তুমি, হ্যাঁ, পরিষ্কার আছে, কলমের দাগ টাক পড়ে যায় নাই, কলমের দাগ যদি পড়ে যায় কিছু করার নাই, বাট চিন্তা করবা মানে চেষ্টা করবা সাথে একটা টিস্যু রাখতে। অনেক সময় দেখা যায় রোল টেনে ফেলো তোমরা ভুলে, কলম দিয়ে পেন্সিল দিয়ে রোল টানবা, তাহলে হচ্ছে কি তোমার কালি ছড়ায় না, এই টিস্যু দিয়ে হচ্ছে মুছে ফেলবা। আমি কি করতাম? কোশ্চেন দিয়ে মুছে ফেলতাম, কোশ্চেনের মাথা হচ্ছে একটু তোমার ভাঁজ করে ঘষা দিয়ে হচ্ছে মুছে ফেলতাম। কালি টালি না ছড়ায় নাই, নীল কালি ইউজ করছো, ক খ গ ঘ 1 নং প্রশ্ন উত্তর 2 নং প্রশ্ন উত্তর নীল কালি দিয়ে লেখছো, টিচারের কাছে এটা ভালো লাগে, টিচার এটা পছন্দ করে। বুঝতে পারছো? তো সে দেখবে প্রেজেন্টেশন কেমন। প্যারা প্যারা করে লেখো, একসাথে এক প্যারায় সব লিখে দিও না। রচনা লিখতে তোমাকে কেউ বলে নাই। ক তো 1 লাইনে 2 লাইনে লিখবা, খতে 2টা পার্ট করো, গতে 3টা পার্ট করো, ঘতে 3 থেকে 4টা পার্ট করো, এভাবে লেখো, সুন্দর হবে। বুঝা গেছে? তো হাতের লেখার থেকে প্রেজেন্টেশনটা ইম্পর্টেন্ট। হাতের লেখা নিয়ে ভয় মন থেকে দূর করে ফেলো, মন থেকে দূর করে ফেলো। তো তারপরে দেখো, ক এবং খ আমি কেন বলছি, কারণ ক এবং খ খুবই গুরুত্বপূর্ণ। ক এবং খতে 3-এ 3 পাওয়া খুবই গুরুত্বপূর্ণ, মানে সৃজনশীলে। বুঝতে পারছো? সৃজনশীলে ক এবং খতে 3-এ 3 পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ গ ঘতে অনেক সময় তোমার এভারেজ নাম্বার দিয়ে দেয়, এভারেজ মানে একটা আনুমানিক নাম্বার দিয়ে দেয়, কিন্তু ক খতে তুমি যদি 3-এ 2 পাও বা 1 পেয়ে যাও, সর্বনাশ। 3-এ 3ই পেতে হবে আমাদের। এই জন্য জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকে বিশেষ করে তোমার গুরুত্ব দেওয়া লাগবে ভাইয়া। এগুলো হচ্ছে কাইন্ড অফ সৃজনশীলের MCQর মতো। ঠিকঠাক লিখতে পারলে পুরাপুরি নাম্বার দিয়ে দিবে। আর তুমি এই ক এবং খতে ওভারঅল 3 না পেলে তোমার A+ পাওয়ার সম্ভাবনা খুবই কম। স্টার্টিং ইম্পর্টেন্ট, ঠিক আছে, শুরুর দিকটা ইম্পর্টেন্ট। মানে শুরুর দিকের প্রথম 2-3টা সৃজনশীল একটু ভালো করে লেখার চেষ্টা করো, সময় কম দিয়ে হইলেও ভালো করে লেখার চেষ্টা করো। যেগুলো পারো, ভালো পারো, সেগুলো নিয়ে আসো। যেগুলো পারো না, জানো না, সেগুলো লেখার দরকার নাই। প্রথমে 1-2টা বা 3টা সৃজনশীল হচ্ছে ভালো মতো লেখো। এটা এমনই, মানে ধরো আমি কেন এটা বলছি, কারণ তুমি ধরো হচ্ছে বিয়ে করতে যাবা, এখন প্রথম দিন মেয়ে দেখতে গেছো, তুমি কি লুঙ্গি পরে যাবা? চুল দাড়ি কেটে যাবা না? হ্যাঁ, চুল দাড়ি কেটে একদম পরিপাটি হয়ে সুন্দর মতো আমরা মেয়ে দেখতে যাব, স্বাভাবিক। কিন্তু ধরো তুমি 100তম দিন তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ, 100 নাম্বার দিন তোমার শ্বশুর বাড়িতে যাচ্ছ, তুমি চাইলে লুঙ্গি পরে যেতে পারবা,
সেভ না করলেও প্যারা নাই, কারণ তারা তোমাকে দেখে অভ্যস্ত। ওকে, তো এই জন্য স্টার্টিংটা ইম্পর্টেন্ট। প্রথম দিকে যদি তোমার টিচার প্রথমেই দেখে যে তুমি প্রথম সৃজনশীলের ক লেখছো ভুল, খ লেখছো ভুল, শেষ, তোমার খাতার ইমপ্রেশন একদম মাঠে মারা গেল। তুমি যদি পরবর্তীতে অনেক ভালো রকেট সায়েন্সও লেখো, টিচার দেখবে তোমাকে নাম্বার কম দিছে। এটা হিউম্যান সাইকোলজি, টিচারকে দোষ দিয়ে লাভ নাই। হিউম্যান সাইকোলজি এরকম, মানে বলে না ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার করে। শুরুতে এসেই তুমি যদি উল্টাপাল্টা করো তাহলে কিন্তু পরের গুলা খুব ভালো হলেও মানুষের অত গায়ে লাগে না, মানুষ তোমার জিনিসটা আমলে নেয় না। ধরো একটা স্টুডেন্ট প্রথম 6 মাস টিচারের সাথে ধুমায় বেয়াদবি করছে, পরের 6 মাস যদি সেই স্টুডেন্ট ফেরেশতার মতো ভালো হয়ে যায়, তাও ওই টিচার ওই স্টুডেন্টকে খারাপই জানবে। আবার একটা স্টুডেন্ট শুরুতে অনেক ভালো করছে, পরে যদি একটু খারাপও করে, টিচার দেখবা তাকে একটু একটু সাপোর্ট দিয়ে দেয়। বুঝছো? গেল স্টার্টিং ইম্পর্টেন্ট। লাস্টেরটা 6, মূল উত্তর শুরুতে। তোমরা কি করো যে আগডুম বাগডুম এগুলা হচ্ছে শুরুতে লেখো, মেইন অ্যান্সার শুরুতে লেখো না। ধরো তোমাকে সুবা থেকে জিজ্ঞাসা করলো যে পিতামাতার মনে সর্বদা জাগরুক ছিল বা নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে, এটার মানে কি? তুমি অনুধাবনে লিখলা যে রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, বোবা মানুষের কষ্ট, তারপর হচ্ছে তোমার বাক প্রতিবন্ধী মানুষকে যে সমাজ হেয় করে, এই জিনিসগুলা হচ্ছে সুভাতে তুলে ধরেছেন। তার একটা প্রেমিক ছিল, ঠিক আছে, ছিপ ফেলে মাছ ধরতো, যদিও প্রেমিক না, ওকে, তার অনেক দুঃখ ছিল, সর্বশী পাঙ্গুলিকে আদর আদর করতো, এগুলা লেখো। হইল না? তোমার কাছে বাবা যেটা জানতে চাইছে তুমি ওইটা শুরুতে লেখো। তুমি এটার অর্থ যা জানো সেটা সবার প্রথমে লিখবা। এই যে দেখো বলছি, মূল উত্তর শুরুতে। টিচার তোমার খুঁজে অ্যান্সার বের করতে যাবে, টিচার এত ঠেকা তো পড়ে নাই। টিচার তোমার অ্যান্সার খুঁজে বের করতে যাবে না, এটা সব পরীক্ষাতেই, সব ধরনের পরীক্ষাতেই স্টার্টিং এ তুমি তোমার নিজের উত্তরটা, মূল উত্তরটা লেখো। তোমাকে ধরো বললো গতে যে কোথায় মিল আছে, ধরো শুভার সাথে একজনের ক্যারেক্টার দিয়ে দিল উদ্দীপকে, শুভার সাথে ধরো তুবা, শুভা এবং তুবার কোথায় মিল আছে। এখন তুমি যদি শুরুতে লেখো যে শুভা গল্পে আসলে পাক প্রতিবন্ধী মানুষের বেহাল দশা, সামাজিক বিভিন্ন তাদের উপর, মানে সমাজে তাদেরকে বিভিন্নভাবে হচ্ছে পিছিয়ে রাখে, অত্যাচার করার চেষ্টা করে, বা মানে মার্জিনালাইজড করার চেষ্টা করে, এই জিনিসপত্রগুলো হচ্ছে তুমি যদি বলো, হ্যাঁ, তোমার মনে হবে খুব ভালো কথা লিখছি, বাট লাভ তো নাই। তোমাকে তো এটা জিজ্ঞাসা করে নাই, তুমি বলো যে শুভা এবং তুবার মধ্যে শারীরিক প্রতিবন্ধিতার দিক থেকে, মানে তাদের শারীরিক প্রতিবন্ধিতারা, তাদের তারা দুইজনেই শারীরিক প্রতিবন্ধী, এই দিক থেকে তাদের মিল রয়েছে। বা শুভা এবং তুবার মধ্যে, মানে তারা যে মনে করো বাক প্রতিবন্ধী, এই জিনিসটার হচ্ছে মিল রয়েছে, তারা কথা বলতে পারে না, এই জিনিসটার মিল আছে। ওকে, তো এটা আগে বলে নাও, তারপরে তুমি বাকি আলোচনায় যাও। তোমাকে তো উত্তর জিজ্ঞেস করছে যে এটার উত্তরটা কি, বা ঘতে তোমাকে জিজ্ঞাসা করলো যে উক্তিটি যথার্থ কিনা, বা তুমি একমত পোষণ করো কিনা, তুমি আগে উঙ্গা বুঙ্গা অনেক কিছু বললা না, তোমাকে বলতে হবে যে হ্যাঁ উক্তিটি যথার্থ। কেন যথার্থ তুমি সেটা আরো 1-2 বাক্যে লেখো, শুরুর 2-3 লাইনে সুন্দর অ্যান্সার দাও, সুন্দরভাবে দাও। অ্যান্সার জানাটাই ইম্পর্টেন্ট না, কিভাবে লিখবা সেটাও সমান গুরুত্বপূর্ণ। তাই আমাদেরকে অ্যান্সার খাতায় কিভাবে লিখতে হবে তা জানতে হবে। বুঝতে পারছো? তো এরকম ভাবে হচ্ছে আমরা আমাদের অ্যান্সারগুলোকে দিব। ইনশাল্লাহ সময়ের মধ্যে আমরা লেখা মানে শেষ করার চেষ্টা করব। ইনশাল্লাহ এভাবে যদি তোমরা চেষ্টা করো, হার্ডওয়ার্ক করো, তোমরা অবশ্যই হচ্ছে এসএসসি এবং এইচএসসি যেই পরীক্ষার্থী হও না কেন বাংলা প্রথম পত্রে তোমরা ভালো করতে পারবা। দোয়া রাখি, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।